সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের শরৎকালীন অধিবেশন শুরু করছি। আজ সংসদের মূল কার্যাবলী শুরু হওয়ার আগে প্রথম কাজ হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি সচিব মহোদয়কে আজকের যে নতুন সদস্য শপথ গ্রহণ করবেন তার নাম ঘোষণা করতে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আজকের অধিবেশনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে নবনির্বাচিত সদস্যা শ্রীমতী কল্পনা দোল শপথ গ্রহণ করবেন। ভারতীয় সংবিধানের প্রতি আমি চির বিশ্বস্ত ও চির অনুগত থাকব এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করব ও যে পথ আমি গ্রহণ করতে চলেছি তা কর্তব্যনিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করব। আজ সভার কার্যাবলী আরম্ভের পূর্বে আমি শ্রীমতী অদিতি রায়ের মৃত্যুতে একটি শোক প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সাংসদবর্গ, লোকসভার মাননীয় প্রাক্তন সদস্যা শ্রীমতী অদিতি রায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। গত 10ই সেপ্টেম্বর 2022 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1967 সালের 14 ফেব্রুয়ারি দমদমের পাইকপাড়ায় শ্রীমতী অদিতি রায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন অতিবাহিত হয় দমদমের মতিঝিল স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের মধ্য দিয়ে। ছাত্র জীবনে রাজনীতিতে তার হাতে খড়ি হয়। এরপর 1990 সালে তিনি কাশীপুর হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। অল্প কয়েকদিনের মধ্যেই তিনি রাজনীতি এবং সমাজসেবায় এক অনন্য স্থান দখল করেন এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের কার্যনির্বাহী সভানেত্রী ছিলেন বহুদিন। তিনি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনকল্যাণকর সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এরপর 1998 সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে তিনি লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। আমরা শ্রীমতী অদিতি রায়ের মৃত্যুতে একজন দক্ষ শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সমাজসেবীকে হারালাম। এরপর আমি উপস্থিত সকল সদস্যকে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রীমতী অদিতি রায়ের মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ। সচিব মহোদয়কে শোক প্রস্তাবটি শোকসন্তপ্ত পরিবারবর্গের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভায় কার্যাবলী প্রশ্নোত্তর পর্বে আমার কাছে 4টি দপ্তরের মন্ত্রীদের জন্য বিভিন্ন প্রশ্ন রয়েছে। প্রথমেই আমি বিরোধী পক্ষের দলনেত্রী মাননীয়া শ্রীমতী সোমদত্তা দেকে তার প্রশ্নটি করতে অনুমতি দিচ্ছি। আপনি প্রশ্ন করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মানব সম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় অনুগ্রহপূর্বক জানাবেন কি কেন্দ্রীয় সরকারকে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে কোভিড পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি ও আভ্যন্তরীণ ধারাবাহিক মূল্যায়নের ব্যাপারে গুরুত্ব আরোপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাটি গ্রহণ করেছে। বললে প্রকৃত তথ্য বিশদে জানা এবং এই নিয়মটি সারা দেশেই চলমান হতে চলেছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছেন তার উত্তরে আমার বক্তব্য এই যে কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং অভ্যন্তরীণ ধারাবাহিক মূল্যায়নের বিষয়ে যথেষ্ট অবগত আছে এবং এ বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থাও গ্রহণ করেছেন। তাছাড়া বিভিন্ন সরকারি তরফ থেকে প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যাতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বার্ষিক উপস্থিতির হার ন্যূনতম 50% থাকে, অন্যথায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাছাড়া এর প্রভাব খুব দ্রুত মূল্যায়নও প্রতিফলিত হবে। আর হ্যাঁ, অবশ্যই এই নিয়ম আমরা সারা দেশেই বলবৎ করতে চাই। আপনি কি কোনো অতিরিক্ত প্রশ্ন করতে চান? আপনাকে অনুমতি দেওয়া হলো। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আজ সরকার পক্ষের কাছে আমার প্রশ্নটি হলো মাইকটা আছে তো, মাইকটা আছে তো। হ্যাঁ, মাইকটাই তো হবে না। শিক্ষার মানে ক্রমবর্ধমান অবনতি উন্নতি সাধনের জন্য সরকারটি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা বিশদে জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার বিরোধী পক্ষের বক্তব্য এই বিষয়ে সঠিকভাবে অবগত নন যে বিষয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাপ্তাহিক মূল্যায়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য ইতিমধ্যেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি করবে বিরোধী পক্ষের মাননীয় সদস্যা শ্রীমতী সৌমিতা সরকার। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সরকার পক্ষের কাছে আমার প্রশ্ন হলো এই যে সরকারের কাজ কি এখন পুঁজিপতিদের কাছে নিজেকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করে তোলা? এই কি বিকল্পের সন্ধান? অন্যান্য উন্নত দেশগুলি পুঁজিপতিদের সুবিধা দিচ্ছে বলে কি আমাদের এই প্রতিযোগিতায় নামতে হবে? গণতন্ত্র জলাঞ্জলি দিয়ে কাশ্মীরের 370 ধারা বাতিল করা হলো, এর শেষ কোথায়? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার বিরোধী পক্ষ যে প্রশ্নটি করলেন তার উত্তরে আমি জানাতে চাই যে গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে পুঁজি বিনিয়োগ তো করতেই হবে। পুঁজিপতিদের চাইলে অভ্যন্তরে বিনিয়োগের সুযোগ না করে দিলে কখনোই অর্থনৈতিক উন্নতি সাধন হবে না। পাশাপাশি বড় বড় শিল্প স্থাপনের ফলে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের যুবক যুবতীদেরও কর্ম বিনিয়োগ সুদৃঢ় করা যাবে। তৃতীয় প্রশ্ন। প্রশ্নকর্তা বিরোধী পক্ষের সদস্যা শ্রীমতী অনিন্দিতা কুণ্ডু। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আইন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় অনুগ্রহপূর্বক জানাবেন কি সরকার 3 তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে 3 বছরের জেলের বিধান দিয়ে বিল এনেছে। এতে কি সন্ত্রাসবাদ আর 3 তালাক দুটো বিষয়কে একসঙ্গে জুড়ে দেওয়া হলো না? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, প্রশ্নকর্তার উত্তরে আমি বলতে চাই সন্ত্রাসবাদ যেমন অপরাধ, 3
তিন তালাকের মতো অপরাধ ঠেকাতে সামাজিক চেতনা বাড়ানো দরকার। গৃহবধূদের ওপর নির্যাতন, পণ প্রথা প্রভৃতির বিরুদ্ধে আইন করার পরেও আজও এইসব কুপ্রথার অবসান ঘটেনি, বরং এই সকল আইনের অপব্যবহার হচ্ছে। একইভাবে তিন তালাক আইনের অপব্যবহার হবে, এটাই বর্তমান মুসলিম মহিলাদের আশঙ্কা নয় কি? মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিবাহিত মুসলিম মহিলাদের সুবিচার দেয়াই এই সরকারের লক্ষ্য। সরকার এই লক্ষ্যে স্থির থাকবে, এর কোনো অন্যথা হবে না। আপনার কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে ম্যাডাম? আপনি বলতে পারেন। মাইক্রোফোনটা আচ্ছা, সরি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সরকার তো আইন করে দেশের মহিলাদের সঠিক সুরক্ষার পরিবর্তে বিপন্নতা বাড়াচ্ছে। হ্যাঁ, বিপন্নতা। আইন বিষয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমি জানতে চাইছি যে স্বামী যদি তিন তালাকের অপরাধে জেলেই চলে যান, তাহলে তিনি তার পরিবারের ভরণ পোষণ করবেন কিভাবে? এখানে সুকৌশলে ক্ষতিপূরণের বিষয়টিকে এড়িয়ে যাওয়া হলো না তো? অনারেবল স্পিকার ম্যাডাম, কেউ যদি ভুল করে রাগের মাথায় তিন তালাক বলেও ফেলে, ম্যাজিস্ট্রেটের সামনে আপোষ করে নেওয়ার সুযোগ তো থাকছে। হ্যাঁ, সুযোগ থাকছে, কিন্তু অনড় থাকলে তাকে তো জেলে যেতেই হবে। আর পরে রইল ক্ষতিপূরণের বিষয়টা, সেটা না হয় ম্যাজিস্ট্রেটই ঠিক করে দেবেন। পরবর্তী প্রশ্নটি করবে বিরোধী পক্ষের মাননীয় সদস্যা শ্রীমতী সৌমিতা সরকার। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় অনুগ্রহপূর্বক জানাবেন কি সংসদ এবং ভারতবর্ষের নির্বাচিত সাংসদ তথা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলি ও সর্বোপরি কাশ্মীরে বসবাসকারী আম জনতাকে অন্ধকারে রেখে কোনো আলোচনা ছাড়া নীরবে হঠাৎ করে যুদ্ধকালীন তৎপরতায় 370 ধারা বাতিল করার পিছনে সরকারের ঠিক কি মুখ্য উদ্দেশ্য থাকতে পারে, এটা আমরা বিশদে জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই 370 ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের সমস্ত আমজনতাকে ভারতবর্ষের মূল স্রোতে এনে এক দেশ এক আইন গড়ে তোলার উদ্দেশ্যে ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবং হ্যাঁ, এতে কাশ্মীর এবং কাশ্মীরবাসী প্রকৃত কল্যাণ সাধনই হবে। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আপনাকে অনুমতি দেওয়া হলো। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, একটি রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করার মাধ্যমে কি রাজ্যবাসীর গণতন্ত্র হরণ করা হলো না? হ্যাঁ, গণতন্ত্র। কারণ একটি কেন্দ্রশাসিত অঞ্চল মূলত কেন্দ্রের দ্বারাই পরিচালিত হয়। একটি রাজ্যের আঞ্চলিক সমস্যা, অভাব, অভিযোগ ইত্যাদি দিল্লি থেকে সরকারের নিয়ন্ত্রণ করা কি আদৌ সম্ভব? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, ভারত সরকার কাশ্মীরের উন্নয়নে বদ্ধপরিকর এবং যথেষ্ট সক্ষম। তবে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণাটা কোনো চিরস্থায়ী সিদ্ধান্ত নয়। ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তবে সিদ্ধান্তের পুনর্বিবেচনা করে দেখা যেতেই পারে। আপনারও কি কোনো অতিরিক্ত প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি করতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সেনা মিলিটারি দ্বারা কাশ্মীরবাসীকে গৃহবন্দী করা হয়েছে এবং রাজ্যের রাজনৈতিক দলগুলির গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। খবর আছে মানুষ সঠিকভাবে স্কুল, কলেজ, চিকিৎসা ইত্যাদি পরিষেবা পাচ্ছে না, যা মানুষের সাংবিধানিক অধিকার হরণের সমান। সংবিধানের মৌলিক ধারা আর্টিকেল 20 এবং 21 লঙ্ঘিত হচ্ছে, যা মানুষের মুখ্য অধিকার, যেটা সংবিধান আমাদের দিয়েছে। দেশের জরুরিকালীন অবস্থাতেও এই ধারা দুটিকে আমরা কোনো মতেই কেড়ে নিতে পারি না। এটা কি সাংবিধানিক সংকট নয়? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, জম্মু কাশ্মীরের সেনানিয়োগ কাশ্মীরবাসীর মৌলিক অধিকার হরণ একেবারেই নয়। কারণ সেনানিয়োগের একমাত্র উদ্দেশ্য
কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসবাদ দমন। এই ধারার বিরোধিতা করা পরোক্ষ সন্ত্রাসবাদ এবং প্রতিবেশী শত্রু দেশকে উৎসাহ যোগানো হবে। সেনা মোতায়েন তো স্বাভাবিক হয়। আজকের অধিবেশনে আর কোনো প্রশ্ন না থাকায় আজকের অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করা হলো। আজ অধিবেশনে অনেকগুলি দৃষ্টি আকর্ষণের নোটিশ জমা পড়েছে। তার মধ্যে আমি বিরোধী পক্ষের সদস্যা শ্রীমতী সৌমিতা সরকারকে তার দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভায় উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, পশ্চিমবঙ্গের নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলায় ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে, কিন্তু ওই অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাপনা নেই। সেখানকার হাসপাতালের পরিকাঠামো যথাযথ নয়, ফলে সেখানকার মানুষদের অবস্থা খুবই সংকটজনক। এক্ষেত্রে সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। আমি এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সরকার পক্ষকে এ বিষয়গুলো আলোচনা করতে চান? সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। Honorable Speaker, Madam, in the absence of Health Minister in today's session, I beg permission to answer the question. You are allowed. আজকের অধিবেশনে যে দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেই সম্পর্কে আমি বলতে চাই যে প্রতি বছরের মতো বর্ষাকালে সাধারণভাবে এই বিষয়ে আগে থেকে প্রশাসনিক স্তরে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন এলাকায় নানা রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা সদর হাসপাতাল, গ্রামাঞ্চল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যাতে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত পরিমাণে পাঠানো যায় সেই জন্য স্বাস্থ্য দপ্তরকে তো আগে থেকেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সরকার যথেষ্ট অবগত আছে। প্রশাসনিক স্তরে সব রকমের ব্যবস্থা গৃহীত হয়েছে। আপনার কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি একটি সংগত কারণে এই সভায় মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। যারা মুলতবি প্রস্তাব উত্থাপনে সমর্থন জানাচ্ছেন তারা উঠে দাঁড়াবেন। আজকের সভার মোট সদস্য সংখ্যার 1/10 বেশি মুলতবি প্রস্তাবটিকে সমর্থন জানাননি। তাই এক্ষেত্রে আজকের অধিবেশনে মুলতবি প্রস্তাবটিকে বাতিল করা হলো। আজকের অধিবেশনে পরবর্তী কার্যাবলী শুরু হচ্ছে। আজকের অধিবেশনে মাননীয় বিরোধী দলনেত্রী শ্রীমতী সৌমিতাকে মন্ত্রী পরিষদের প্রতি অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করেছেন। আমি মাননীয় সদস্যকে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এই সভা মন্ত্রী পরিষদের বিরুদ্ধে তীব্র অনাস্থা প্রকাশ করছে, তাই আমি এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। যারা অনাস্থা প্রস্তাব উত্থাপনের বিষয়টিকে সমর্থন করছেন তারা উঠে দাঁড়াবেন। যেহেতু যুব সংসদের 1/10 বেশি সদস্য এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন, তাই এক্ষেত্রে আজকের অধিবেশনে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য অনুমতি দেওয়া হলো। মাননীয় বিরোধী দলনেত্রী, অনাস্থা প্রস্তাব আপনি উত্থাপন করতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এই সভা মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছে। বিগত অধিবেশনে ন্যাশনাল কমিশন ফর সেফ ফুড অ্যান্ড ওয়াটার বিল 2022 পাস হয় এবং প্রজ্ঞাপিতও হয়, যাতে নাগরিকদের স্বাস্থ্যবিধি সম্মত খাদ্য ও পানীয় জল পরিবেশনের উদ্দেশ্যে এবং উহার সহিত সম্বন্ধীয় সকল ব্যাপারে নিয়মকানুন প্রযোজ্য করার জন্য একটি জাতীয় কমিশন গঠন করা হয়। কিন্তু পরবর্তীতে আমরা বিদ্যালয়গুলিতে লক্ষ্য করেছি পানীয় জল সরবরাহের যে ব্যবস্থা আছে বেশিরভাগ বিদ্যালয়ে তা আদৌ বিশুদ্ধ কিনা সরকার সে বিষয়ে একেবারে
সমাধান নয়, বরং বেশ কিছু জায়গায় পানীয় জলে সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিকের মতো বিষাক্ত ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। একটা রিপোর্ট অনুসারে জানা গেছে যে ওই সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্ল্যাক ফুট ডিজিজ এবং বিভিন্ন স্কিন ডিজিজ দেখা যাচ্ছে। পাশাপাশি সরকারের তরফ থেকে যে মিড ডে মিলের জন্য খাদ্য তালিকা মহা সমারোহে প্রকাশ করা হচ্ছে, বহু সরকারি বিদ্যালয়গুলিতে সেই তালিকা অনুযায়ী খাদ্য শিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে না, বরং অতি নিম্নমানের এমনকি নুন ভাত দিয়েও দায় সারাবে কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, নুন ভাত। তাছাড়া খাদ্য তালিকায় যে খাদ্যগুলি প্রদান করার কথা বলা হয়েছে, দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সেই তালিকা অনুযায়ী খাদ্য সরবরাহ করার জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে তা একেবারেই যথেষ্ট নয়। তাই এই বিদ্যালয়গুলিতে খাদ্য ও পানীয় জলের সমস্যার সমাধানে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই এই সভা মন্ত্রী পরিষদের প্রতি তীব্র আস্থা প্রকাশ করছে। সরকার পক্ষকে এ বিষয়ে কোনো বক্তব্য রাখতে চান? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার বিরোধী দলনেত্রী এই মন্ত্রিসভার বিরুদ্ধে যে অনাস্থা প্রকাশ করলে সে বিষয়ে আমি বলতে চাই যে আমার বিরোধী বক্তব্য হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য তালিকা বিষয়ে সঠিকভাবে ওয়াকিবহাল নয়। বাজেট এবং বরাদ্দকৃত অর্থের হিসেব কোথায় ঠিক মতো পৌঁছেই না, কারণ এর দায়িত্ব তো শুধুমাত্র কেন্দ্রের নয়, এখানে রাজ্যকেও উপযুক্ত অর্থ বরাদ্দ করার কথা গভর্নমেন্ট অর্ডারে বলা আছে। অনাস্থা প্রস্তাবের সমর্থনে যারা আছেন তারা হাত তুলবেন। ভোটাভুটিতে দেখা যাচ্ছে অনাস্থা প্রস্তাবের সমর্থনে সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠেরই সমর্থন নেই। তাই আজকের অধিবেশনে অনাস্থা প্রস্তাবটিকে বাতিল করা হলো। আজকের অধিবেশন চলাকালীন জিরো আওয়ারে আলোচনার জন্য কোনো প্রশ্নের জমা পড়েনি। সেই কারণে সরকারি অন্যতম কাজ বিল পেশ ও পাশ করানোর কাজ শুরু হবে। বিভিন্ন দপ্তরে যে বিলগুলি পেশ করার জন্য জমা পড়েছে তার মধ্যে আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে বিল উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করতে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, বিল নম্বর 17/2022 নাগরিকত্ব সংশোধনী বিল 2022 সভায় উত্থাপন করবার জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে পেশ করার অনুমতি দেওয়া হলো। বিল নম্বর 17/2022 নাগরিকত্ব সংশোধনী বিল 2022 আলোচনার জন্য সভায় পেশ করছি। যেহেতু এই বিলের একটি করে কপি প্রত্যেক সদস্যের কাছেই বর্তমান, তাই কেবলমাত্র বিলের মূল বিষয়গুলি পেশ করছি। নাগরিকত্ব আইন 1955 পর আরো সংশোধনের জন্য লোকসভায় প্রণীত হবে 72তম প্রজাতান্ত্রিক ভারতে নিম্নলিখিত নাগরিকত্ব সংশোধনী বিল 2022 একটি বিল। 1 ক এই আইনকে অভিহিত করা হবে নাগরিকত্ব আইন 2022। খ এটি কার্যকরী হবে তখন থেকে যখন কেন্দ্রীয় সরকার সরকারি গেজেটে এটিকে প্রকাশিত করবে। 2 নতুন অধ্যায় সংযোজন। নতুন অধ্যায় 14 ক ধারা যুক্ত করা। মূল আইনের 14 ধারার পর নিম্নলিখিত অধ্যায় যুক্ত হবে যার নাম জাতীয় পরিচিতিপত্র প্রদান। 14 খ জাতীয় পরিচিতিপত্র ইস্যু। কেন্দ্রীয় সরকার ভারতের সকল নাগরিককে আবশ্যিকভাবে নিবন্ধীকৃত করবে এবং তাকে জাতীয় পরিচিতিপত্র প্রদান করবে। 3 একটি জাতীয় নিবন্ধীকরণ কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। নাগরিকত্ব আইন 2022 যেদিন এবং যখন থেকে প্রবর্তিত হবে ভারতের রেজিস্ট্রার জেনারেল নিবন্ধীকরণ কর্তৃপক্ষ হিসেবে নিযুক্ত হবে। 4 কেন্দ্রীয় সরকার প্রয়োজন অনুযায়ী অন্যান্য আধিকারিক এবং কর্মী নিয়োগ করবে যারা নাগরিক নিবন্ধীকরণে মহানিবন্ধককে সাহায্য করবে এ দায়িত্ব সম্পাদনে। এই বিলের অন্যান্য সমস্ত উপধারাগুলি প্রস্তাব আকারে লিপিবদ্ধ করা আছে। লক্ষ্য ও কারণ সম্পর্কে লিখি। নাগরিকত্ব আইন 1955 নাগরিকত্ব অবসানের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। কিভাবে কোন প্রক্রিয়ায় নাগরিকত্ব লোপ পাবে সে
সমস্ত নাগরিকদের নিবন্ধীকৃত করা এবং যারা বিদেশি হিসেবে আছে তাদের চিহ্নিত করাই এই বিলের মুখ্য উদ্দেশ্য। মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকের অধিবেশনে যে বিলটি পেশ করলেন এ বিষয়ে আলোচনা অনুমোদন করা হলো। আমি বিরোধী পক্ষের সদস্যদের বিলের উপর আলোচনা করতে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মহোদয় যে বিলটি পেশ করলেন তাতে যে উপধারাগুলো উল্লেখিত আছে সেটা অলিক কল্পনা ছাড়ার কিছুই নয়। ভারতে প্রায় 70 বছর বসবাস করার পরেও 1950-এর আগে কাগজ দেখাতে হবে ভারতে থাকার। এটাও কি সম্ভব? কেননা যে পদ্ধতিতে এদেশের নাগরিকত্ব পাওয়া যায়, প্রথমত সংবিধান প্রবর্তনের সময় যারা এদেশে ছিলেন, দ্বিতীয়ত জন্মগত কারণে 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987 সালের 30শে জুন যাদের জন্ম তারা এদেশের নাগরিক। দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986 লাগু হয়েছে 1 জুলাই 1987 থেকে। ওই দিনের পর জন্ম হলে তাদের বাবা অথবা মা কাউকে এদেশের নাগরিক হতে হবে। কিন্তু এই কথাগুলো তো ইতিমধ্যেই উপধারাতে উল্লেখিত আছে। তাহলে নতুন ভাবে নাগরিকত্ব অর্জনকে বাধ্যতামূলক করার বিষয়টি বিশদে উল্লেখ প্রয়োজন। এই বিষয়ে সরকার পক্ষ কি কোনো আলোচনা করতে চান? করতে পারে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার বিরোধী বন্ধু যে বক্তব্যের অবতারণা করলেন তা তো ইতিমধ্যেই বিলের উপধারাতে উল্লেখিত রয়েছে। বেআইনি ভাবে যারা এদেশে বসবাস করে আসছে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করতেই হবে আমাদের দেশকে মজবুত করতে। বাধ্যতামূলক না করলে বেআইনি অনুপ্রবেশ তো বাড়তেই থাকবে। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আপনি বলতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, ভারতের মাটিতে বসবাস করে ভোটার কার্ড, পাসপোর্ট, চাকরি, উচ্চশিক্ষা কিছুই কি বৈধ হবে না? এই তো দেখছি জনগণের অধিকারী দীপমাসী হয়ে থাকতে হবে। এই তথ্যাদি এখন তো আলমারির ফাইলে বন্দি। নাগরিকত্বের নামে মানুষ কেনা বেচার ব্যভিচার। আপনি কি বিল সংক্রান্ত কোনো আলোচনা করতে চান? হ্যাঁ, আপনি করতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বিলটি পেশ করলেন, এতক্ষণ ধরে সেই বিল সংক্রান্ত আলোচনায় আমার বিরোধী বন্ধু অনেক বক্তব্যই রাখেন। তবে একটি বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই। এই বিলে একটি নতুন অধ্যায় সংযুক্তির কথা বলা হয়েছে। এই বিলে যা হলো জাতীয় পরিচিতিপত্র প্রদান, যা ভারতের সমস্ত নাগরিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি, এবং এই অভিনব প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। আর কোন সদস্য কি বিলের উপর কোন রকম আলোচনা করতে চান? আচ্ছা, এবার আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে বিল সংক্রান্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকের অধিবেশনে আমি যে বিলটি পেশ করলাম তার আলোচনাতে অনেকেই অংশগ্রহণ করেছে। ফলে এ বিষয়ে আমার বিশেষ বক্তব্য, সঠিক তথ্যাদি নথিভুক্ত করাই তো সরকারের কাজ, এবং এই কাজ তো সুপ্রিম কোর্টের অর্ডারে করা হবে। কেউ যে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী, সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করবার জন্য তাকে তার নাগরিকত্বের সঠিক প্রমাণ সঠিক প্রশাসনিক স্তরে জমা করতে হবে, নচেত অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হবে না। বিল নম্বর 17/2022, দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সভায় যেভাবে স্থিরীকৃত হলো তা গ্রহণ করা হোক। যারা বিলের সপক্ষে তারা বলুন হ্যাঁ, এবং যারা বিলের বিপক্ষে তারা বলুন না। ধ্বনি ভোটের পর দেখা গেল বিলের পক্ষে সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে, তাই বিলটি গৃহীত হলো। বিলটি পাশ হলো। উক্ত বিলটিকে রাজ্যসভায় ও আইনে পরিণত করতে রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্য পাঠিয়ে দেওয়া হলো।
এবং আজকের অধিবেশনে আর কোনো কার্যাবলী না থাকায় অধিবেশন আজ এখানে স্থগিত রইল।